আসামে কাট অফ মার্কস নিচে কেন? তার কারণ হচ্ছে আসামের ছাত্ররা সেইভাবে এই এন্ট্রান্স এক্সামে সেইভাবে কমপ্লিট করতে পারছে না, তোরা অল্প হলে পিছনে আছে। আর যদি আইএএস এক্সাম আমরা দেখি, সেই আইএএস পরীক্ষায় আসাম থেকে 2-3 জন 4 জন মাত্র সফল হয়, কোন বছর নীল হয়। তো এত ট্যালেন্টেড ছাত্র, এত ভালো রেজাল্ট করা ছাত্র থাকার পরেও সর্বভারতীয় পরীক্ষায় কেন রেজাল্ট গুলো খারাপ হয়? তো তার কারণটা কি সেটা নিয়ে অনেক স্টাডি হয়েছে, এবং স্টাডিতে যেটা রেজাল্ট বেরিয়ে এসেছে সেটা হচ্ছে আসামের যে টিচিং লার্নিং প্রসেস, সেখানে রটে লার্নিং, রটে একটা শব্দ আছে মানে মুখস্থ বিদ্যা। আমাদের আসামের যে কালচার সেটা হচ্ছে মুখস্থ বিদ্যাই চলছে, এবং এই জিনিসটাকেই বদলাতে হবে। কনসেপ্ট বেসড আমাদের টিচিং লার্নিংটা হতে হবে, টিচিংটা হবে কনসেপ্ট বেসড, লার্নিংটা হবে কনসেপ্ট বেসড। তো তাহলে এই সমস্যাটার সমাধান হবে। এই বিষয়টাকে মাথায় রেখেই পুরো রাজ্যে আমূল পরিবর্তনের জন্য রাজ্যিক স্তরে, জেলা স্তরে, স্কুল স্তরে পর্যন্ত, সেন্ট্রাল কেন্দ্র স্তর পর্যন্ত প্রশিক্ষণ পর্ব চালানো হচ্ছে শিক্ষকরা সেই অনুযায়ী, যাতে কনসেপ্ট বেসড লার্নিংটা হয়। এবার সেই কনসেপ্ট বেসড লার্নিংটা কি, মুখস্থ বিদ্যার সঙ্গে তফাৎটা কোথায়, কিভাবে আমরা কনসেপ্ট বেসড লার্নিং বা টিচিং লার্নিং প্রসেসটা অ্যাকোয়ার করব, চালাবো, এক্সিকিউট করব, সেই বিষয়টাই আমরা সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব। শুধু বাকি অংশ আমি সিলেটেতেই বলছি। তারপরে আমাদের প্রশ্নপত্র কি কি ধরনের প্রশ্ন থাকে, কিভাবে সেট হয়, এটা শেষ অংশে আলোচনা করে আলোচনা শেষ করব। তো যাই হোক, প্রথম হচ্ছে আমরা অনেক জায়গাতেই আমরা অনেক বাক্য, অনেক আনসার আমরা মুখস্থ করি। নিউটনের প্রথম গতিসূত্র মুখস্থ, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র মুখস্থ। বা আমরা বিজ্ঞানে যদি হয় বর কাহাকে বলে, বেগ কাহাকে বলে, বর বেগ কাহাকে বলে, আমাদের মুখস্থ। আমরা সেই মুখস্থটা লিখে পুরো নম্বর আমরা পাই, আমরা সার্টিফিকেট পাই, আমরা ভালো স্টুডেন্ট, ফার্স্ট ডিভিশন স্টুডেন্ট। কিন্তু যদি কোনো স্টুডেন্ট হয় বর বেগ এবং বর বেগের একলগে তুলনা করিয়া মিল কিতা আছে আর অমিল কিতা আছে বল লাগিয়া অধিকাংশ স্টুডেন্ট দেখা যায় এটা আর পারে না। তো তার মানে তারা আছে লার্নিংটা প্রপার হয়েছে না, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না। বা যদি আমরা সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক, যেটা আমি প্রায় আলোচনা করছি ক্লাসও, যে এই দুইটা ডিফারেন্সটা অসংখ্য মানুষের ক্ষেত্রে কনসেপ্টটা ক্লিয়ার না, কোনটারে সমানুপাতিক কই, কোনটারে ব্যস্তানুপাতিক কই। এই দুইটা শব্দের অর্থ যদি ভালো করে বুঝা থাকে না, তো আমরা মহাকর্ষণের বিষণের জন্য সূত্র কিচ্ছু বুঝতাম না। মুখস্থ লেগে তো মার্ক পুরা পাইলে মুখ, কিন্তু আমরা বুঝতাম না কিছু, তখন আমরা ব্যাখ্যা করতে পারতাম না। আমি ব্যাখ্যা তার যাই না, যেহেতু আমরা কেন আগে ব্যাখ্যা হয়েছে। তো আমরা এর লাগিয়া সবসময় কনসেপ্টটা ভালো করে বুঝতাম, মানে যে বিষয়টা বোঝা নিব তারে আমরা ভালো করে বুঝাইতাম, বুঝতাম। যেটা বেশি আমি সব জায়গাতে বেশি আলোচনা করছি শোষণ নিয়ে, যে শোষণের ক্ষেত্রে আমরা জাস্ট একটু রেফারেন্স টানবো। আমরা নাক দিয়ে কিতা লই, বায়ু লই না অক্সিজেন লই? বায়ু লই। বায়ুর থেকে অক্সিজেনটা বাঁচে খেয়ে ফুসফুসে, ফুসফুসে বাঁচে খার লগে মিশায় রক্তর লগে, রক্তর কোন জিনিসের লগে মিশায়? হিমোগ্লোবিনের লগে, হিমোগ্লোবিনের লগে মিশায় নাম কিতা হয়? অক্সিহিমোগ্লোবিন। অক্সিহিমোগ্লোবিন বনিয়া হার্টে রক্তর মাধ্যমে কই ফাটায়? এটারে কুশ ফাটায়। কুশ ফাটানোর পরে এখান থেকে এটিপি ভাঙে, এটিপি বানায় শক্তি বাইরে, এখান থেকে আবার শিরার মধ্যে দিয়ে বাড়িয়ে হার্ট হয়, হার্ট থেকে ফুসফুস হয়, ফুসফুস থেকে আবার এটা বাড়িয়ে যায়। তো এই যে প্রসেসটা তোমরা মোটামুটি আমি খোয়ার লগে লগে আনসার দিলেছ, অসংখ্য স্কুলে তারা আনসার দিতে পারছে না। যখন আমি ডিসকাশন করে নিয়েছি তখন প্রত্যেক আনসার দিতে পারছে। তো এই যে টোটাল বিষয়টা শোষণ খারাপ হয়, ওই যে স্টেপ বাই স্টেপ যতগুলো জিনিসের প্রশ্ন করছি অতটার আনসার যদি দিতে পারো, তখন বোঝা গেছে তুমি জিনিসটারে বুঝছো। আর যদি এটারে বুঝো না, তখন দেখা যাবে প্রশ্ন তোরা ঘুরে দিয়ে বুঝবে প্রশ্ন কঠিন হয়ে গেছে। প্রশ্ন কিভাবে কঠিন হয় এটার প্রসঙ্গ তাইলে আমরা টিচিং লার্নিং বইলে ব্লুমস ট্যাক্সোনমি, একটা শব্দ আছে ব্লুমস ট্যাক্সোনমি। তার 6টা লেভেল আছে, হয় কগনিটিভ লেভেল, 6টা কগনিটিভ লেভেল আছে। পहिले আছে মেমোরাইজিং, আন্ডারস্ট্যান্ডিং এর বাদে পहिले আমরা মুখস্থ করতাম, মুখস্থ লেভেল, ঠিক একদম লো, একদম নিচল লেভেল। এর উপরে হলো বুঝা, আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে। এর বাদে অ্যানালাইজ, অ্যাপ্লাই, ক্রিয়েট, ঠিক আছে। বিভিন্ন স্টেপ সকল আছে। আমরা মেট্রিকের গত বছরের আগ পর্যন্ত যত প্রশ্ন কাটা হয়েছে দেখা গেছে 2 নম্বর স্টেপ পর্যন্ত বেশিরভাগ প্রশ্ন, এবং 2-3 নম্বর স্টেপ, এর উপরে থেকে একটা প্রশ্ন নাই উপরের লেভেল থেকে। আর কম্পিটিটিভ এক্সামও 2 থেকে শুরু হয় 4-5-6 লেভেলের প্রশ্ন থাকে কম্পিটিটিভ এক্সামও। কম্পিটিটিভ এক্সামও ছাত্রের বইয়াও দেখে এটা অত টাফ প্রশ্ন, কারণ হইল হে স্কুল লেভেলের যে এক্সাম গুলো হয়েছে হে উপরের লেভেলের প্রশ্ন পাইছিল না, তারে প্রশ্ন কেনা দিয়েছে না, তখন তার কাছে এটা কঠিন হয়ে গেছে। আর এই উপরের লেভেলের প্রশ্নটা যদি হে স্কুলে কাটিয়ে যেত গিয়া এনুয়াল এক্সাম, ইউনিট টেস্ট, ফাইনাল এক্সাম, মেট্রিক, হাই সেকেন্ডারি ফাইনাল, তাইলে কম্পিটিটিভ এক্সামও গিয়া ফাইনাল হলে সেই প্রশ্ন, তখন তার লাগে বুঝা গেল এটা তো জব্বা, আগেও প্র্যাকটিস করিয়ে আসছে। এর লাগিয়া খুব চেষ্টা করা হোক যাতে
ও কনসেপ্ট বুঝিয়া সে এইভাবে পড়তো। আপার লেভেলে প্রশ্ন যায় কিনা, যেমন আমি একটা এক্সাম্পল যেটা তোমার আমি আগে কইছি না, এখন কইলে নতুন যারা অন্য জায়গায় কই যে গাছ থেকে একটা আপেল পড়ছে, পড়িয়া একটু গেছে কি উপরে দিয়া, বিজ্ঞানের কোন জিনিসের উল্টা হয়েছে এটা কইতে পারছো? এটা গাছ আপেল যে উপরে দিয়ে যায় কোনো কারণে তো লেখা নাই বই আছে নি, আমরা কইতে পারলাম কেন? কারণ মাধ্যাকর্ষণটা আমরা বুঝি, আমরা দেখছি মাধ্যাকর্ষণের উল্টা হয়েছে। এইভাবে যখন আমরা কনসেপ্ট বুঝবো, আমরা আনুকা প্রশ্ন দিব, ভাষা বদলাইয়া দিব, ঘটনা বদলাইয়া দিব, শব্দ বদলাইয়া দিব, তখন আমরা দেখলে স্পষ্ট বুঝবো যে আসলে তো মাধ্যাকর্ষণের ব্যাপারটা দিচ্ছে। তো ওইভাবে কঠিন বানা, যেমন একটা মানুষ গাছের ডাল থেকে পড়িয়া মাটি পড়িয়া দুঃখ পাইব, কতটুকু থেকে যদি পড়ে বেশি দুঃখ পাইব না তিনতলা সমান উপর থেকে ডাল ভাঙে মাটি পড়লে বেশি দুঃখ পাইব? কতখান থেকে পড়লে সেখানে দুঃখ পাইব বেশি, কারণ দীর্ঘ সময় ধরিয়া পড়বো, দীর্ঘ সময় ধরিয়া পড়তে দীর্ঘ সময় মাধ্যমে সবচেয়ে কন্টিনিউ করে টানে। আর আমরা বলে করে যদি ঠেলা মারে সাড়ে তোলা যাই বা কন্টিনিউ করে বেশি দিকে থাকবো, রেস বাড়িব খালি উপরে থেকে পড়তে সময় মাধ্যাকর্ষণে কন্টিনিউ করে দীর্ঘ সময় ধরিয়া খালি রেস বাড়ে, এর লাগে পড়িয়া আহত বেশি দুঃখ পায়। এটা হলো সাইন্টিফিক আনসার, ওটা হলো কনসেপ্ট বেস লার্নিং বললে আমরা এই আনসার দিতে পারি। এইভাবে আমরা দেখে লাগবো, তখন গিয়ে আমরা প্রপার আনসার দিতে পারবো। যেটা এর পরেও এক প্রসঙ্গ, এই যে একটা বই টিচার্স এনার্জাইজড রিসোর্স ম্যানুয়াল, এটা সায়েন্সও দেওয়া হয়েছে আর ম্যাথসও দেওয়া হয়েছে, অন্য সাবজেক্টে এখনো দেওয়া হয়েছে না, ঠিক আছে? না দিলেও সেই বিষয় একই, আমরা না দিলেও সেই একই সিস্টেমের পড়ানি বা পড়া, আর দিলেও একই সিস্টেমের। এখানে হইয়ার কথা তো দেওয়া আছে যে কোনো চ্যাপ্টারও, যে এই জায়গাটা দেওয়া আছে এই চ্যাপ্টারে কিটা কিটা বিষয় আছে, টিচারের মাথা থাকতো যে আমি ওই যে পাঁচটা জিনিস তাদের শিখেইতাম এই চ্যাপ্টারে। এই পাঁচটা জিনিসের বাদর পেজও দিছে একটা তালিকা, ডাইন সাইডে এক কলাম, বাম সাইডে এক কলাম। তো এখানে দিছে বাম সাইডে দিছে লার্নিং অবজেক্টিভস আর ডাইন সাইডে দিছে লার্নিং আউটকাম। এটা হচ্ছে লার্নিং অবজেক্টিভ আর লার্নিং আউটকাম, এগুলো কিটা জিনিস, ওগুলো আমার টিচিং লার্নিং ওটা হলো মেইন ফোকাস, কনসেপ্ট বেসড লার্নিং ওর টিচিং লার্নিং ওর। যে আমি যে একটা চ্যাপ্টার পড়ানো শুরু করলাম, এই শুরু করার যে দেখাইছি না পাঁচটা পয়েন্ট আছে ফার্স্ট পেজও, আমি তাহলে ওই পাঁচটা জিনিস শিখাইবার লাগে আমি ক্লাসে যাইয়া, ঠিক আছে? এটা লেসন প্ল্যান করি, লেসন প্ল্যান আছে আমি একদিন এটা পাঁচটা পারতাম না, আমি দুইটা জিনিস লইলাম। মনে করো এটা এক্সাম্পল হিসেবে বললাম যে নিউটনের ফার্স্ট ল, প্রথম গতিসূত্র আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র। আমি ক্লাসে ঢোকার সময় আমি টার্গেট করে ঢুকমুখিতা আজকে যে আমি নিউটনের প্রথম গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র ছাত্ররে বুঝাইয়া কনসেপ্ট ক্লিয়ার করে দিয়ে আইতাম, ঠিক আছে? এটা হলো আমার লার্নিং অবজেক্টিভ, এটা হলো টিচার কেন্দ্রিক। আর লার্নিং আউটকাম ও সেম জিনিস ডাইন সাইডে লেখা, নিউটনের প্রথম গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র, এটা হলো আউটকামটা হলো স্টুডেন্ট কেন্দ্রিক। আমি স্টুডেন্ট কথা কি ফিডব্যাক লইতাম ক্লাস থেকে বাড়িবার আগে, যে আমি প্রথম গতিসূত্র বুঝাইলাম, দ্বিতীয় গতিসূত্র বুঝাইলাম, হে বুঝছি, আমার লাস্ট বেঞ্চ থেকে ফার্স্ট পর্যন্ত সবের মাথাটা আমি দিতে পারছি, তখন বুঝতাম কেমনে, তারা কইলাম যে প্রথম গতিসূত্রটা কিতা, আরো বললাম দ্বিতীয় গতিসূত্রটা কিতা দিকে পৌঁছায়, কিতা বুঝতে পৌঁছায়। তো তখন হে তার শব্দ ভুল হইতে পারে, তার বাক্য ভুল হইতে পারে, গ্রামার ঠিক না হইতে পারে, কিন্তু এর মাধ্যমে যদি আমার তার ভাষায় কোনো মতে যদি বুঝাই লাগে প্রথম গতিসূত্র কিতা, তখন আমি বলবো ইয়েস আই হ্যাভ ডান ইট, আমি আমার কনসেপ্টটা তার মাথা দিতে পারছি। এখন হে যেহেতু শব্দগুলো নয়া পাইছে, মুখস্থ করে শব্দরে শুদ্ধ করবো আনসার, তো এই জিনিসটা বুঝে লইছে। ও হলো লার্নিং আউটকাম, লার্নিং অবজেক্টিভ, লার্নিং আউটকাম। যেদিন আমরা ক্লাসও এজ এ টিচার এজ এ স্টুডেন্ট, যখন আমরা লার্নিং অবজেক্টিভ প্ল্যান করি, আমরা ঢুকবো যে আমি দুই জিনিস শিখাইবার লাগে ঢুকছি, বা তিনটা বা একটা শিখাইবার ঢুকছি, আর বাড়াইবার সময় ফিডব্যাক আমি লইম যে আমার ওই জিনিসটা আমি স্টুডেন্টটাকে দেখছি হ্যাঁ বুঝছে, এটা বিভিন্ন কথা আমরা ফিডব্যাক লইম, দুইয়া যদি বুঝি তা কইম এটা হয়ে গেছে। আমরা ওই কনসেপ্ট মানে বুঝার লাগে, যেটা প্রায় সময় কই যে সংক্ষেপ কথা হইলো এটা যে আমরা বাড়িতে মুখস্থ করি, পরীক্ষার ব্যাপার হলে কি মার্ক পাই, স্কুলে এসে মুখস্থ করি না, কেনে কেনে আমরা বুঝবার লাগে। বুঝা স্কুলে যদি আমি ভালো করে বুঝিয়া স্যারে যখন ক্লাস করিয়া দুইটা জিনিস বুঝাই গেছে, 12 মিনিট বাদে লগে লগে যদি আমি আরো বুঝাইতাম না পারি, এই লেভেলের নলেজ যদি আমার না হয়, বা আমার যখন জিগাইলো যে আজ কিতা পড়াইছে বলে নিউটনের প্রথম গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র বলে এগুলো কিতা, প্রথম গতিসূত্র হলো ওটা ওটা, সেখানে যদি আমি খুঁজতাম পারি তা আমি শিওর হইলাম যে আমি বুঝছি, ঠিক আছে? তো ওগুলো প্রত্যেক ক্লাসও যদি আমরা অ্যাটেন্টিভলি বুঝিয়ে ক্লাস করি, তা আমার লার্নিংটা হইল। তখন আমার প্রশ্ন দেওয়াই থাকি দাও, আমি স্যার এক্সাম্পল তোমাকে দেই মাঝে মাঝে, তো মাংস দেওয়া যাই বলি, কাঁচামরিচ দেওয়া যাই বলি, সেম ঘটনা আমি প্রায় বিভিন্ন স্কুলে উল্লেখ করছি যে আমরা জানা থাকলে কিতা কিতা দেওয়া যাইতো না, এগুলো আমরা আগলা লেখাই একটা দেওয়া লাগে না, আমরা কনসেপ্টে বানিয়ে এটার আনসার দিতে পারি। ওই সিস্টেমে যদি আমরা কনসেপ্ট বেস টিচিং দিতে পারি, লার্নিং করাইতে পারি, স্টুডেন্টরা জানবো। ফিডব্যাকটা আমরা লইতাম কেমনে? টেস্ট আছে 3 ধরনের, একটা হলো রিটেন টেস্ট, একটা ওরাল টেস্ট, আর একটা হলো প্র্যাকটিক্যাল টেস্ট, ঠিক আছে?
আমরা ইউনিট টেস্ট হাফ ইয়ারলি এগুলা লই, কেউ না কেউ প্রশ্ন বানায়, ঠিক আছে? তো এই প্রশ্ন 2 টিচারে বানাইবা সেন্ট্রাল লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে, আর পেপার আরো কজনে চেক করবা, সব টিচারে তো পেপার চেক করি না, ঠিক আছে? আমরা টিচার হওয়ার খাম এটা না যে পেপার চেক করতাম, কোয়েশ্চন এক্সাম লইতাম, আমরা খাম হইলে শুধু কনসেপ্টটা তোমার বুঝাই দেওয়া। এখন প্রয়োজনীয় পরীক্ষা লইটা আমি তুমি বুঝছো নি বুঝবার লাগিয়া সরকারের হ্যাঁ টেস্ট লইব ম্যাট্রিকের গুলো লইয়া যে আমার আসামের ছাত্র বিজ্ঞান অঙ্ক ইংলিশ কেমন শিখছে, এটা লাগে তার সেটআপ আছে, আমরা ওই কনসেপ্ট বুঝাই দেব। এখন আমরা যে ফিডব্যাক লইব, রিটার্ন টেস্ট আছে, আমরা অ্যানুয়াল হাফ ইয়ারলি এটাও লই, আর ক্লাসে বললাম 2টা প্রশ্নের আনসার তুমি লিখে দাও, এটা হলো রিটার্ন টেস্ট। এভাবে বিভিন্ন টেস্ট হইতে পারে, ওরাও বিভিন্ন টেস্ট হইতে তারা মুখস্থ ধরাইলাম মুখ খো, আরো বিভিন্ন পদ্ধতি আছে। কেন আমি সারা পড়াত লাগিয়ে না, সংক্ষেপ শেষ করি। প্র্যাকটিক্যাল টেস্ট, এক্সপেরিমেন্ট আছে, আর্ট ফ্যাক্ট আছে, ডেমনস্ট্রেশন আছে, প্রজেক্ট আছে, পোর্টফোলিওস আছে, ওপেন বুক টেস্ট আছে। তা আমি সারা ডিসকাশনে যাইয়াম না, আমরা সময় পাইলে পরে পড়তে পারবো, শুধু ওপেন বুক টেস্টটা হই। এটা হইল যে তোমার আমি একটা প্রশ্ন দিলাম আর বই দিলাম, যা বললাম ওগুলো থেকে দেখে আনসার বানাইয়া লিখে দেও, তো এগুলো তো নকল মারা সমান হয়ে গেল, ঠিক আছে? তো প্রশ্ন এগুলো থাকতো না যে তুমি নিউটনের প্রথম গতিসূত্র লেখা রেডিমেড 2 লাইন ভেবে লিখে দেখাই না, এটা না। প্যারাগ্রাফে সারমর্ম লিখে দেও, তখন তুমি সারমর্ম রেডিমেড 2 লাইন লিখে দিলেই বলি আস্তে করে বলিয়া বুঝবাই, বুঝিয়া সারমর্ম আমার লিখে দিবাই। যেটা ইগনু যারা মাস্টার করে বা অনলাইন ডিজিটাল কোর্টে পড়ে, তারা 100 মার্কের প্রশ্ন বছর শুরু বই দিয়া লিখে দিলা, দিয়া করে অনেক মাসের ভিতরে তুমি আনসার গুলো বানাইয়া পাঠাও, তুমি বই পড়িয়া পড়িয়া এই আনসারটারে বানাইয়া সুন্দর করে লিখিয়া পাঠাইবা, দেখো নকল মারি দিলে না। এটাও একটা লার্নিং প্রসেস, যে আমি আজকে বই পড়িয়া আনসারটারে বানাইমু, তখন আমার নলেজ এই চ্যাপ্টারের কিতা কিতা আছে। যেন আমি পড়াশোনা করি দিল্লি ইউনিভার্সিটি, যেন কিতা বড় বড় ইউনিভার্সিটি রাত 2টার সময় লাইব্রেরি ট্রেনে পড়ে, তোমাদের কইছি জানো, ফার্স্ট রাইটার সারা তারা নোটস সকল মিলাইয়া হে নোটসটা বানায়, তখন তার প্রপার লার্নিং হয়, তখন এই যেবা থেকে প্রশ্ন দেবে আনসার দিতে পারে, হে অ্যাকচুয়াল নলেজ আলা পারসন হয়। আর মুখস্থ করলে ধুলা উঠে গিয়ে দেওয়া হইতে পারে না। তো এই সিস্টেমে আমরা টিচিং লার্নিং প্রসেসটারে মেনটেন করিয়া যাইমু।